নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে আলুর জমিতে মূল সারের সাথে অনুখাদ্যের যে ব্যবহারের যে কি গুরুত্ব সেই বিষয়ে আমি আলোকপাত করব। তার সাথে সাথে কতটা পরিমাণ এবং কোন সময়ে এটা ব্যবহার করা যায় আলুর জমিতে সে বিষয়েও আলোচনা করব। কিন্তু আপনারা জানেন যে ফসল চাষ করতে গেলে চিরাচরিত পদ্ধতি এখন আর কিন্তু আমাদের উপযুক্তভাবে কাজে লাগাতে পারা যায় না, এবং সে বিষয়েও ফসল আমাদেরকে কি হয় পর্যাপ্ত পরিমাণে আমরা পেতে পারি না। সুতরাং কোনো একটা ফসল চাষ করে আর্থিক মুনাফাকে বজায় রাখতে গেলে আপনাদেরকে কিন্তু আগে থেকেই একটা পরিকল্পনা করতে হবে এবং কিছু সাবধানতাও অবলম্বন করতে হবে। এই সাবধানতা অবলম্বন করা এবং পরিকল্পনা করা এগুলো করলেই কিন্তু আপনার ফলন যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে এবং আর্থিক মুনাফা হবেই। সেটা আমাদের পরীক্ষা করে আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো এখন আমার বক্তব্য যেটা হলো যে তাহলে আপনি কি পরিকল্পনা করবেন, কিভাবে করবেন এবং সাবধানতাই বা কি অবলম্বন করবেন। দেখুন, আমাদের প্রথমত জমির যে অবস্থা বর্তমানে যে জায়গায় চলে গেছে, চিরাচরিত পদ্ধতিতে ফসল চাষ করছি এবং তারপরে আমরা পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করছি। তাতে কি হয়, জমির কিন্তু একটা চরিত্র যেটা থাকে, যেটা ওর নিজস্ব চরিত্র, সেটা বদলাতে শুরু করে এবং একটা সময় দেখা যায় সার ব্যবহার করার ফলে আর আমরা সেই পরিমাণে ফসল কিন্তু আশানুরূপ পেতে পারছি না। তাহলে আমাদের কি করতে হবে? ফসল চাষ করতে গেলে অন্তত কিছু একটা পদ্ধতি যেটা করব সেইটা অন্তত আমাদের ফসলকে বাড়িয়ে দিতে পারে এমন একটা পদ্ধতি আমরা অবলম্বন করব। সেটা হলো, দেখুন, কমপক্ষে মাটি শোধন তো করতেই হবে। আর মাটি শোধন আর মাটি সংশোধন এটা কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে প্রথমে যেটা আমরা জানতে পারি বা যেটা আমরা জানা উচিত, কিভাবে এই মাটি সংশোধন করব। মাটি সংশোধন করতে গেলে প্রথমেই আপনাকে মাটি পরীক্ষা করতে হবে এবং মাটি পরীক্ষা করে সেই পরীক্ষা নির্ধারিত হবে যে আপনার মাটিটি অম্ল না ক্ষারীয়। তাহলে সেই মাটি যদি অম্ল থাকে বা ক্ষারীয়তা জায়গায় পৌঁছে গেছে, তাহলে সেটাকে আপনারা প্রশমন করবেন, অর্থাৎ সংশোধন করবেন। বা অম্লত্ব মাটিতে বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের মাটিতে চুন প্রয়োগ করতে হয়, এটা আমরা জানি। এটা কিন্তু ওই মাটি পরীক্ষার কার্ডের ভিত্তিতেই কিন্তু করবেন। আপনার ইচ্ছা খুশিতে কিন্তু চুন প্রয়োগ করবেন না, তাহলেও কিন্তু সেটা আবার খারাপের দিকেও চলে যেতে পারে। ক্ষারীয় থাকলেও আপনি সেই পদ্ধতি অবলম্বন করবেন। মাটি পরীক্ষার ভিত্তিতে কতটা পরিমাণে কি আপনার অনুখাদ্য বলুন বা কি আপনার মাটি প্রশমনের জন্য কোন রাসায়নিক প্রয়োগ করলে আপনার মাটিটা ঠিক হবে, সেটাও আপনারা জেনে নেবেন। এই মাটি পরীক্ষা কিন্তু আপনার 3 বছরে একবার করতেই হবে। দ্বিতীয়ত, আপনাকে আপনার মাটিতে বা যে জমিতে ফসল চাষ করবেন সেই মাটিতে কিন্তু জৈব সার প্রয়োগ করতে হবে। 1 বিঘা জমিতে আপনার 10 কুইন্টালের কাছাকাছি যে কোনো কম্পোস্ট সার, গোবর সার বা খামার পচা সার আপনি দিতে পারেন। তার সাথে সাথে আপনি কেঁচো সারের ব্যাপারটাও আপনাদেরকে দেখতে হবে। কেঁচো সার খুবই মাটির উর্বর শক্তি বাড়ায়, তো সেটা আপনি বিঘা প্রতি 1 কুইন্টালের কাছাকাছি আপনারা দিতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো তিল বা নিম বা আপনার সর্ষের খোল যেগুলো আছে সেগুলো অন্তত বিঘা প্রতি 1.5 কুইন্টালের কাছাকাছি দেবেন। তাহলে দেখবেন মাটির যে উর্বরতা অনেকটাই বেড়ে গেছে, অন্তত বছরে একবার দিন। আর দ্বিতীয়ত যেটা আমরা বলবো যে আপনারা কিন্তু মাটিতে অ্যাজোফস বা রাইজোফস বিঘা প্রতি 1.5 থেকে 2 কেজি এই জৈব সার জৈব জীবাণু সার এটা কিন্তু প্রয়োগ করবেন। এতেও কিন্তু আপনার মাটির উর্বরতা শক্তিও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এটা গেল আপনার মাটি সংশোধন পদ্ধতি। এবার মাটি যেটা আপনি শোধন করবেন, মাটি যেটা শোধন করতে গেলে আপনার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা মাথায় রাখতে হবে যে ট্রাইকোডার্মা ভিরিডি বা হার্জিনিয়াম এই ধরনের জীবাণু ছত্রাকনাশক আপনাকে মাটিতে প্রয়োগ করতে হবে এবং সেটা 5 থেকে 600 গ্রাম আপনি মাটিতে প্রয়োগ করবেন। এবং
এটা প্রয়োগ করতে গেলে আপনাকে 40 কেজির মতো পচা গোবর সার বা জৈব সারের সাথে মিশিয়ে 4 থেকে 5 দিন ঢেকে রাখবেন ছায়ায়, তারপরে পড়ন্ত বিকেলবেলা মাটিতে প্রয়োগ করবেন। এইভাবে যখন আপনি মাটিটাকে বা আপনার চাষযোগ্য জমিটাকে যত্ন নেবেন, তখন দেখবেন যে আপনার অনুখাদ্য বা সারের যে পরিমাণ সেটা দেখবেন অনায়াসে আপনি অল্পতেও অনেক বেশি ফলন পাবেন। তারপরে এবার আমরা যেটা বলি যে এইসব করার পরেও আপনার যদি মনে হয় যে না, আমার আরো কিছু ভালো পরামর্শ লাগবে বা আরো এই সম্বন্ধে আমি আরো কিছু জানতে চাই, তাহলে কৃষি দপ্তরে গিয়ে আপনারা কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেবে। এটা বলবো, আপনার ফসল চাষের প্রথমেই কিন্তু আপনি এই পরিকল্পনাগুলো করবেন, না হলে কিন্তু ফসল চাষ করতে গেলে আপনার কিন্তু পরবর্তীতে শুধু সার আর এই ছত্রাকনাশক, এই কীটনাশক, এই সব কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাটিতে দিতে হবে বা আপনার গাছে স্প্রে করতে হবে, কিন্তু ফসল কিন্তু পাবেন না। তারপরে আমরা তো সবাই জানি যে আমাদের ফসলে বা আমাদের উদ্ভিদদের বৃদ্ধির জন্য মোটামুটি 16টি উপাদান আমাদের লাগে। সেই 16টি খাদ্য উপাদানের মধ্যে আপনারা জানেন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আর অক্সিজেন, এটি আমরা বাতাস থেকে পাই। এটা আমাদের অ্যাকচুয়ালি প্রকৃতি থেকে আসে। বাদ বাকি যেটা হচ্ছে আপনার নাইট্রোজেন, ফসফেট, পটাশ, যেটা গাছের মূল খাদ্য উপাদান, সব থেকে গাছের বেশি পরিমাণে লাগে, এটা তো আপনারা রাসায়নিকভাবে প্রয়োগ করছেনই। তৃতীয়ত আমাদের যে খাদ্য উপাদানগুলো অ্যাকচুয়ালি আমরা গৌণ খাদ্য উপাদান বলি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সালফার, এটাও কিন্তু উদ্ভিদদের বৃদ্ধির জন্য বা আমাদের ফসলের বৃদ্ধির জন্য এগুলোও কিন্তু গাছে গৌণ হলেও কিন্তু উপকারী। এবার চতুর্থত যে খাদ্য উপাদান আমাদের জমিতে বা ফসলে খুব অল্প পরিমাণে লাগে, সেটা হচ্ছে অনুখাদ্য। আপনারা এখানে দেখবেন 7 রকমের অনুখাদ্য আমাদের উদ্ভিদদের খুবই প্রয়োজন, কিন্তু সেটা অল্প পরিমাণে, বেশি দরকার লাগে না। এক্ষেত্রে আলু খেতে আমরা বলি যে এগুলো আপনারা কখনো জমিতে প্রয়োগ করার থেকে আপনারা স্প্রে করলেই কিন্তু এর উপকারটা বেশি। কারণ কোনো একটা অনুখাদ্য যদি জমিতে বেশি পরিমাণে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার জমির মাটির কিন্তু ক্ষতি করে দিতে পারে, এবং মাটির ক্ষতি করার জন্য আপনার ফসলে কিন্তু রোগও চলে আসতে পারে। তো ওগুলো হলো জিঙ্ক, বোরন, কপার, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, ক্লোরিন ইত্যাদি। এগুলো আপনারা কিন্তু গাছে প্রয়োগ করতে হবে, কিন্তু সেটা সময় বুঝে। গাছের এই অনুখাদ্যগুলোর ঘাটতির জন্য বিশেষ কিছু আপনার চিহ্ন বা সিমটম দেখা দেবে, সেই অনুযায়ী কিন্তু অনুখাদ্যগুলো প্রয়োগ করবেন। এবার যেটা আসল কথা, যেটা হচ্ছে আমরা বলতে চাইছি যে তাহলে অ্যাকচুয়ালি ফলনটা বৃদ্ধি করব কি করে? আপনি তো বললেন, সারের কথা বললেন, অনুখাদ্যের কথা বললেন, তাহলে আমরা কিভাবে এগুলোকে মাটিতে ব্যবহার করি বা গাছে ব্যবহার করি তাহলে ফলনটা বেড়ে যাবে? তো সেটা বলতে গেলে আমরা বলি যে দেখুন, প্রত্যেকটি মৌল বা গাছের যদি সুষম মৌল যদি আপনি প্রয়োগ না করতে পারেন, শুধু অনুখাদ্য বা শুধু কোনো পিজিআর ইউজ করে কিন্তু কখনো ফলন বাড়ানো যায় না। এটা হচ্ছে সাময়িক, আপনার হয়তো মনোপুত হয় বা এটা ইচ্ছা হয় যে ঠিক আছে বলছেন, অন্যের কাছ থেকেও শুনেছেন বা অন্যরাও অনেকে বলছেন যে অনুখাদ্য দিয়ে আপনার ফলন বেড়ে যাবে, কিন্তু আমরা দেখেছি যে অনুখাদ্য শুধুমাত্র কিন্তু ফলন বাড়াতে পারে না। তাহলে আপনারা কি করবেন? দেখুন, প্রথমত যে আমাদের গাছের প্রধান খাদ্য উপাদান আলু গাছের, সেটা হচ্ছে নাইট্রোজেন। সেই নাইট্রোজেন কিন্তু আপনাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হবে। যদি আপনি গাছে নাইট্রোজেন কম হয়, তাহলে দেখবেন যে আলু গাছের বৃদ্ধিকাল অনেকটা কমে যাবে এবং আলুর পাতা হলুদ হয়ে যাবে। আলুর পাতা হলুদ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার আলুতে ফলনটা কমে যাবে। আবার যদি আপনি এটাকে অত্যধিক হারে নাইট্রোজেন ব্যবহার করে থাকেন, তাহলে দেখবেন গাছের বৃদ্ধিকাল অনেকটা বেড়ে গেল, আপনার আলু ধরতেও দেরি হয়ে গেল, আর কি হলো না, সাথে সাথে আপনার আলুতেও রোগ বা আলু গাছে রোগ দেখা যাবে। এতে আলুর গুণগত মান কিন্তু কমে যাবে, তাহলে ফলনটা আপনার কমে যাবে। নাইট্রোজেন পরিমাণ যেটা আমরা হেক্টরে বলি, সেটা 1 হেক্টরে আপনার 200 কেজি।
কিন্তু বিঘেতে সেটা হচ্ছে আপনার ওই 26 থেকে 27 কেজি। কিন্তু এটাও ব্যবহার করতে হবে আপনাকে মাটি পরীক্ষার ভিত্তিতে, অযথা ব্যবহার করবেন না। তাহলে নাইট্রোজেনের গুরুত্বটা বুঝতে পেরে গেছেন। যে আরেকটি বিষয় মাথায় রাখবেন, যদি দেখেন কোনো আমন ধানের জমিতে আপনি ধনচে চাষ করেছেন, তাহলে কিন্তু তার পরবর্তীতে আলু চাষ করছেন, তাহলে আপনার ওই নাইট্রোজেনের পরিমাণ 20% কমিয়ে দেবেন। তাহলে দ্বিতীয় যেটা খাদ্য উপাদান খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই বাজার থেকে কেনেন, যেটা হচ্ছে আমরা ফসফেট। ফসফেটও কিন্তু আলু গাছে একটা নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করতে হবে। আলুর ফলনও কিন্তু এই ফসফেট প্রয়োগের উপরেও নির্ভর করে। ফসফেট আলু গাছের আলুর কোষ বিভাজন, শিকড় বৃদ্ধি এবং সর্বোপরি গাছের বা ফসলের পূর্ণতা প্রাপ্তিতে ফসফেট কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। আলু গাছে যদি ফসফেটের অভাব দেখা যায়, তাহলে দেখবেন যে আলুর পাতায় হালকা গোলাপি আভা দেখা যাচ্ছে, পাতাগুলো কুঁচকে যাচ্ছে, কিনারা আস্তে আস্তে করে পোড়া পোড়া ভাব তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আপনার ফসফেটের অভাবেই হচ্ছে, আপনি কিন্তু এটা চিনে রাখতে হবে। আর ফসফেট সব থেকে যেটা বেশি গাছ গ্রহণ করতে পারে যে সময়টা, সেটা হচ্ছে ওর বৃদ্ধিকালে গ্রহণটা সব থেকে বেশি করতে পারে। সুতরাং আমরা বলি যে ফসফেটটা আপনি জমি চাষ বা জমি চাষ করার শুরুতেই মূল সার হিসাবে প্রয়োগ করবেন। ওই সময় ফসফেটের কার্যকারিতা গাছ অনেকটাই গ্রহণ করতে পারবে। তাহলে ফসফেট কতটা দেবেন জমিতে, সেটা মাটি পরীক্ষার ভিত্তিতে আপনারা দেবেন। হচ্ছে পরবর্তী মূল খাদ্য উপাদান, সেটা হচ্ছে পটাশ। পটাশ কিন্তু আপনার গাছের উচ্চতা বৃদ্ধি করে, আলুর সাইজ বা আকার বড় করবে, গাছের চেহারাও সুন্দর করে এবং এর সাথে সাথে আপনার পাতার সাইজও বড় করে। আর আলু গাছের বা ফলনে আপনার আলুতে পুষ্টতা নিয়ে আসে। তাহলে পটাশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই পটাশের অভাব ঘটলে পাতা বাদামি কালারের হয়ে যাবে বা নীলচে কালারের হয়ে যেতে পারে। সুতরাং পটাশটা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে পটাশের আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। পটাশটা ঠিকঠাক যদি মাটিতে আপনার দেওয়া হয়, তাহলে এই পটাশটা আপনারা কিভাবে দেবেন? পটাশটা দিতে গেলে আপনাকেও এখানে কিন্তু 3টে ভাগে দিতে হবে। প্রথমটা দেবেন যখন জমিটা তৈরি হচ্ছে, তখন অর্ধেকটা তো দিয়েই দেবেন, আর অর্ধেকটা আপনার যখন প্রথম চাপান বা দ্বিতীয় চাপান হিসেবে যখন সারগুলো ইউজ করবেন, আলুর জমিটার ভেলিটা তো বাঁধবেন, তখন কিন্তু ব্যবহার করে দেবেন পটাশের। এটা হচ্ছে এই টাইমটা দেওয়ার সময়। এর পরবর্তী যেটা আমরা বলি, সেটা হচ্ছে আপনার সালফার। সালফার কিন্তু আলু গাছের চতুর্থ একটা বিশেষ খাদ্য উপাদান। সালফার কিন্তু ঘাটতিতে আপনার গাছের কিন্তু অনেক সমস্যা, গাছের পাতা হলদে হয়ে যায় উপরের দিকের পাতা, আর যদি বেশি সালফারের অভাব ঘটে তাহলে পাতা বা কাণ্ড লালচে আকার ধারণ করবে। এই সালফার কিন্তু আপনার যদি আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মৃত্তিকা অঞ্চলে দেখি, তাহলে এখানে কিন্তু সালফারের ঘাটতি প্রায়ই দেখা যায়। এখানে কিন্তু বিঘে প্রতি আপনারা ওই 2 থেকে 2.5 কেজি একটা সালফার প্রয়োগ করার মাত্রা আছে। সেটা কিন্তু আপনারা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী তারপরে মাটিতে প্রয়োগ করবেন। এর পরে যেটা আছে আপনার গৌণ খাদ্য উপাদানের মধ্যে, সেটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। দেখুন, গাছে যখন আলুর শিকড়ে আলু ধরতে শুরু করে, তখন এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আলুর ফলন বৃদ্ধিতে সাহায্য করে। সুতরাং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আপনারা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। আর এটা কিন্তু যদি আপনার সিঙ্গেল সুপার ফসফেট এই ধরনের গ্রুপের যদি সার মাটিতে প্রয়োগ করেন, তাহলে আলাদা করে আপনার দিতে হবে না মাটিতে, তাহলে ওটাতেই যথেষ্ট। এইবার যেটা বলবো আসল যে কথাটা, সেটা হচ্ছে আপনার অনুখাদ্য। অনুখাদ্য অলরেডি গাছে খুবই অল্প পরিমাণে লাগে, এটা আগে ইতিমধ্যে আপনাদের বলে দিয়েছি। কিন্তু অনুখাদ্য কখনোই, আমরা সবসময় বলতে চাইছি, কখনোই আপনারা মাটিতে অযথা প্রয়োগ করবেন না, সবসময় স্প্রের মাধ্যমে প্রয়োগ করবেন। পশ্চিমবঙ্গের জমির মাটি পরীক্ষার ভিত্তিতে দেখা গেছে যে বোরন আপনার 50 থেকে 60%, জিঙ্ক 25 থেকে 60%, আর মলিবডেনাম যেটা হচ্ছে আপনার 25 থেকে 50% কিন্তু ঘাটতি রয়েছে।
এই আমাদের বিশেষ করে গাঙ্গেয় অঞ্চলের মাটিতে বেশি অম্ল যে সমস্ত মাটিতে দেখা গেছে, যে সমস্ত মাটিতে অম্লত্ব পাওয়া গেছে, সেই সমস্ত মাটিতে আমরা দেখেছি বোরন আর মলিবডেনামের ঘাটতি আর জিঙ্কের ঘাটতি দেখা গেছে। যে সমস্ত মাটিতে পর্যাপ্ত পরিমাণে আপনারা ইউরিয়া সার ব্যবহার করছেন, ফসফেট ব্যবহার করছেন বা শুধু তন্ডুল জাতীয় শস্য চাষ করছেন, সেখানে কিন্তু এই ধরনের জিঙ্কের ঘাটতি দেখা গেছে। সুতরাং এগুলো কিন্তু মাথায় রাখবেন। এবার যেটা বলবো যেটা হচ্ছে, তাহলে আমরা বোরন আমাদের আলু গাছে কি উপকার করে। দেখুন, বোরন হচ্ছে আলু গাছের অত্যন্ত একটি প্রয়োজনীয় অনুখাদ্য এবং এই বোরনের অভাবে আলু গাছ কিন্তু মোটা হয়, আলু গাছ ফেটে যায়, আলুও ফেটে যায়, তার সাথে সাথে আলুর গায়ে অমসৃণতা তৈরি হয় এবং আলুর সাইজও দেখবেন যে বিভিন্ন সাইজের হচ্ছে, এক সাইজ হচ্ছে না, আলুর চকচকে ভাবটাও কমে যাচ্ছে। তাহলে এই অনুখাদ্য, এই বোরন অনুখাদ্যটা কিন্তু আপনার আলু গাছে কিন্তু চাষ করার সময় আপনি মাথায় রাখবেন, অবশ্যই প্রয়োগ করবেন এবং সেটা প্রয়োগ কখন করবেন? 3 সপ্তাহ পরে আর 40 দিনের পরে, অর্থাৎ 40 থেকে 45 দিনের মাথায় এই দুটো টাইমে স্প্রে করবেন। স্প্রে করার আপনার পরিমাণটা হচ্ছে, ডোজ হচ্ছে 1.5 গ্রাম করে প্রতি লিটার জলে। যখন আপনি 3 সপ্তাহ মাথায় স্প্রে করবেন তখন দেখবেন যে কমপক্ষে যেন 3 ব্যারেল জল, অর্থাৎ 15 লিটার ব্যারেলে 3 ব্যারেল জল। আর যখন আপনি 6 সপ্তাহ মাথায় স্প্রে করছেন 40 থেকে 45 দিনের মাথায়, ওখানে দেখবেন যে কমপক্ষে যেন 4 ব্যারেল জল, অর্থাৎ 60 লিটার জল যেন জমিতে আপনি ব্যবহার করতে পারেন 1 বিঘেতে, বিঘা প্রতি। পরবর্তী যে মূল খাদ্য উপাদান সেটা হচ্ছে অনুখাদ্য, সেটা হচ্ছে আপনার জিঙ্ক আর ম্যাঙ্গানিজ। জিঙ্ক আর ম্যাঙ্গানিজ এই অনুখাদ্যের অভাবে আপনার আলু গাছের পাতা ব্রোঞ্জের রঙের হয়ে যেতে পারে, পাতা ছোট হতে পারে, মোটাও হয়ে যেতে পারে। এর ফলে কিন্তু আপনার আলুর ফলন কমে যাবে, আলু গাছের বৃদ্ধিও কমে যাবে। তাহলে এই অনুখাদ্যটি আপনারা ঠিক একই রকম ভাবে 3 সপ্তাহ এবং 6 সপ্তাহের মাথায় কিন্তু আপনার স্প্রে করতে হবে। 3 সপ্তাহের মাথায় 1 গ্রাম করে পার লিটার জলে 40 লিটার জলের কাছাকাছি আপনার আলুর জমিতে স্প্রে করবেন। আর 6 সপ্তাহের সময় আপনি একই ডোজে 60 লিটার জলে বিঘা প্রতি স্প্রে করবেন। এরপরে যে খাদ্য উপাদান সেটা হচ্ছে মলিবডিনাম। দেখুন, মলিবডিনাম কিন্তু আমাদের অম্ল জমিতে কিন্তু এর কিন্তু কার্যকারিতা যথেষ্ট বেশি। মলিবডিনামের অভাবে কিন্তু আপনার পাতা ফ্যাকাশে হয়ে যেতে পারে, পাতাগুলো কুঁকড়ে কিন্তু উপরের দিকে চলে যায়, এতে আপনার আলুর ফলন কমে যাবে। সুতরাং এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে মলিবডিনামটাও আমাদের যদি স্প্রে করা যায়, এই ধরনের যদি চিহ্ন দেখা যায় বা এই ধরনের যদি গাছে কোনো সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু স্প্রে করার একটা ব্যাপার রয়েছে। অবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনার কপারেও কিন্তু আপনার আলুর গুণগত মান, ফলন কিন্তু অনেক বাড়িয়ে দেয়। তো এইগুলো গেল আপনাদের সমস্ত যে সাধারণভাবে যে আমরা যে অনুখাদ্যগুলো ব্যবহার করব এবং এতে আমাদের ফলন যাতে করে ফলনটা বেড়ে যায়, সেইগুলো নিয়ে আপনাদের কিন্তু আলোচনা করলাম। এর জন্য কিন্তু স্পেশাল করে আপনাদেরকে বাজার থেকে প্রচন্ড হারে পিজিআর বা অন্য অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট এইসব কেনার কোনো প্রয়োজন লাগে না। এতেই কিন্তু আপনার ফলন যথেষ্ট ভালো হবে। এই অনুখাদ্যগুলি জিঙ্ক, বোরন আর মলিবডেনাম, এগুলো কিন্তু আপনার কৃষি অফিস থেকেই, আপনাদের নিকটবর্তী কৃষি অফিস থেকেই কিন্তু পেয়ে যেতে পারেন। আর এগুলো ছাড়াও যদি আপনাদের মনে হয় যে আমরা জমিতে একটু ফলন বাড়াতে চাই বা বাজারের কোনো অনুখাদ্য ইউজ করতে চাই, তাহলে দেখবেন এই জিঙ্ক, বোরন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, এদের যে একটা মিশ্রণ থাকবে, এই ধরনের যে অনুখাদ্যগুলো একই সাথে পাওয়া যাবে, সেই ধরনের অনুখাদ্য একবার অন্তত মাঠে স্প্রে করবেন এবং সেটা 30 থেকে 35 দিনের মাথায়। যেমন এর মধ্যে আমরা বলবো মবোমিন যেটা আছে, সেটা আপনি ওই 1.5 গ্রাম প্রতি লিটার জলে আপনি ওই 30 থেকে 35 দিনের মাথায় একবার স্প্রে করলেই হবে। আর যদি এর থেকে অন্য একটা যদি স্প্রে করতে চান, সেটা হচ্ছে আপনার মিরাকুলান, যেটা হচ্ছে আপনার 2 বার কিন্তু স্প্রে করতে হবে। এটা একটা 25 দিনের কাছাকাছি আর একটা 45 দিনের কাছাকাছি। এটা কিন্তু ওই একই ডোজে আপনারা কিন্তু স্প্রে করবেন। দেখবেন আপনাদের আলুর ফলন যথেষ্ট ভালো হয়েছে এবং এতে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে অতিরিক্ত কোনো কিছুই ব্যবহার করা কিন্তু ঠিক নয়। অবশেষে বলবো, আপনাদের পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমরা সমাধান সূত্র বলে দেব। নমস্কার, সবাই ভালো থাকবেন।